সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, হামে আক্রান্ত হয়ে প্রতিদিনই ঝরে যাচ্ছে আমাদের শিশুদের জীবন। গত ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এই তালিকাটি অনেক দীর্ঘ। ২৭৩ শিশুকে হারিয়েছি আমরা। কেন আমাদের শিশুরা ঝরে পড়ছে? এটার প্রতিকার কি ব্যবস্থা নিতে পারে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকার? এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুস্তাক হোসেন, এবং আমাদের সাথে আলোচক হিসাবে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ মুন্সি। আপনাদের দুইজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে দর্শক আরেকজন অতিথি যোগ দিবেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর জাহিদ রায়হান। তিনি পথে আছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। জনাব মুস্তাক হোসেন, আমি শুরু করতে চাই ডক্টর সাইফুল্লাহ মুন্সিকে দিয়ে। আমাদের এই শিশুদের মৃত্যুর এই মিছিলটা বাড়ছে কেন? আসলে কি, মিজেস তো আমাদের মানে 2030 সালের মধ্যে আমরা কন্ট্রোল করে ফেলার কথা ছিল। আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে 2030 সালের মধ্যে মিজেস আমরা দূর করে দিব। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমাদের ভ্যাকসিনেশন অর্থাৎ টিকা প্রদান যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে এবং সেই টিকা আপনার অ্যাকোয়ার বা কেনাকাটার মধ্যে এক ধরনের জটিলতার কারণে মূলত একটা বড় ধরনের শিশু তারা আনভ্যাকসিনেটেড বা টিকাবিহীন রয়ে গিয়েছে। এটা একটা বড় সমস্যা। এটা আমাদের লোকাল একটা সমস্যা, দেশীয় সমস্যা। এটাকে আমরা কিন্তু আগেই জানতাম যে আপনার বিশ্বব্যাপী এই যে মিজেসের যে মৃত্যুটা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে নয়, কিন্তু অ্যাট দিস মোমেন্ট আপনার পাকিস্তান, ভারত, আমাদের এই সাবকন্টিনেন্টেও কিন্তু মিজেসের আউটব্রেক চলছে। এবং 2024 সালেও কিন্তু আমেরিকাতে, ইউরোপে এই মিজেসের আউটব্রেক হয়েছে। সুতরাং ইউরোপে যেহেতু হচ্ছে, আমেরিকাতে হচ্ছে, সেখানে কিন্তু এই একই ধরনের যে ভ্যাকসিনের একটা সমস্যার জন্য আপনার বিশ্বব্যাপী এখন ভ্যাকসিন একটা শর্টেজ একটা বড় সমস্যা, অর্থাৎ ভ্যাকসিনের আপনার অপ্রতুলতা, এটা একটা যেমন বড় সমস্যা। দ্বিতীয় একটা বড় সমস্যা হচ্ছে যে আপনার কিছু কিছু মানুষের মধ্যে আপনার ভ্যাকসিন না নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। এটা আন্তর্জাতিক বিশ্বে একটা বড় সমস্যা ছিল। এখন এটা আমাদের মধ্যে, আমাদের দেশের মধ্যেও আসছে। তবে আমাদের বর্তমান যে আউটব্রেকটা, এটা সম্পূর্ণরূপে বলা যায় যে আসলে আমাদের ভ্যাকসিন কাভারেজ যেটা ছিল, সেটা আমাদের সঠিক সময়ে আপনার ভ্যাকসিন না কিনে ফেলার ফলে যেটা আপনার কাভারেজ থাকা উচিত ছিল 95% শিশুর, সেখানে আমরা প্রায় 80%, 82% নেমে এসেছে। মূলত মিজেস এমন একটা ভাইরাস, যেই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা সবচেয়ে বেশি অন্যান্য ভাইরাসের, করোনার চেয়েও। করোনা ধরেন আপনার 1 থেকে 2 থেকে 3 জনের মধ্যে ছড়ায়, ইনফ্লুয়েঞ্জা 1 থেকে 2 জনের মধ্যে ছড়ায়, কিন্তু আমাদের মিজেস এই ভাইরাসটা প্রায় 12 থেকে 18 জনের মধ্যে ছড়ায়। এবং এটা 2 ঘন্টা আপনি যদি একটা হাঁচি দেন, এই হাঁচিতে কোনো একটা মিজেস আক্রান্ত ব্যক্তি যদি হাঁচি দিয়ে থাকে, তাহলে এই এনভায়রনমেন্টে কিন্তু 2 ঘন্টা থাকতে পারে। সুতরাং এই 2 ঘন্টার মধ্যে যত লোক এখানে আসবে, যত শিশু এখানে আসবে, তারা কিন্তু এটাতে আক্রান্ত হবে। তো এইসব কারণে, এবং এটা অ্যাটাক রেট হচ্ছে 90%, অর্থাৎ 10 জনে যদি আপনার এই ভাইরাসে এক্সপোজ হয়, তাহলে 9 জনই কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হবে। অন্য ভাইরাসে কিন্তু এত অ্যাটাক রেট না। তো সব মিলিয়ে একটা এপিডেমিওলজিক্যাল কারণ, একটা ভাইরাসের ভ্যাকসিন না দেওয়ার কারণ, আপনার কেনাকাটা সঠিক সময়ে না করে ভ্যাকসিনগুলি না দেওয়া, সবগুলি মিলিয়ে আসলে একটা এই অবস্থাটা তৈরি হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু ডক্টর মুস্তাক হোসেনের কাছে যেতে চাই। জনাব মুস্তাক হোসেন, আমরা দেখছি যে সরকারের মন্ত্রী যিনি সাখাওয়াত হোসেন বকুল, তিনি 2-1 দিন পরই বলছেন যে এটা কন্ট্রোলে কমে আসছে। আমরা আবার দেখছি যে শিশুদের মৃত্যুর হারও বেশি। আজকে সর্বশেষ খবর অনুযায়ী যে 9 শিশু মারা গেছে। জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে প্রফেসর মুন্সিকে শুভেচ্ছা।
প্রথমে একটু বলছি, দেখুন প্রফেসর মুন্সি ঠিকই বলেছেন যে হামের আমি মহামারী বলবো অনেক দেশই হচ্ছে, কিন্তু আমাদের মতো শিশু মৃত্যুর হার কিন্তু অন্য কোথাও নেই। সম্ভবত সাব সাহারান আফ্রিকার দেশগুলোতে মৃত্যু হয়তো আমাদের মতো হচ্ছে, সেগুলোর তথ্য আমরা হয়তো ওভাবে পাচ্ছি না। ইউরোপ, আমেরিকা, ইভেন পাকিস্তান, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপালে তো কোনো মৃত্যুই হয়নি। সর্বশেষ খবরটা আমি জেনেছি, নেপালে কোনো শিশু মৃত্যুর খবর পাওয়া যায়নি, কিন্তু হামের খবর আছে। তো সে যাই হোক, আমাদের সেই বিষয়ে আমাদের সমাধান করার জন্য দ্রুত আমাদের ব্যবস্থা সরকার নিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের যেই গাফেলতিটা দেখলাম আমরা, টিকা কেনা বা এই জনস্বাস্থ্যের জরুরি জিনিসটাকে অগ্রাধিকারের তালিকায়, এটা কোনো সরকারই দেয়নি এবং তারা স্বীকারও করতে চান না। আমাদের এই মন্ত্রীও বলেছেন যে জরুরি পরিস্থিতি হয়নি, অথচ উনি জরুরি পরিস্থিতির মতো সব কাজই করছেন। জরুরি পরিস্থিতি না হলে দ্রুত টিকাদান, মানে আমাদের স্টোরে এই টিকা ছিল অভিযানের জন্য, সিরিঞ্জ ছিল না, অনেক ঝামেলা ছিল, প্রশাসনিক ঝামেলা, টাকা সরকারের রেভিনিউ টাকা দিয়ে এগুলো করতে গেলে টেন্ডার করতে হবে, টেন্ডার ছাড়া কেন করবে, এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ আমলের শেষ সময়ে এই ঝগড়াটা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার পুরোটা ইটে গেল, পরে তারা বলছে পরবর্তী সরকার করবে। এখনও সরকার আসার পরেও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল, বলছে আমরা নিয়মকানুন দেখে নিই। তারপরে যেহেতু শিশুরা মারা যাওয়া শুরু করলো, গণমাধ্যমে এটা সোচ্চার হলো, তখন এই সব কিছু নিয়মই কিন্তু শিথিল হয়ে গেল। এই শিথিলটা যদি আগে হতো তাহলে 2022-23 সালে কিন্তু এই ক্যাম্পেইনটা করা যেত, বা এরপর অন্তর্বর্তী সরকার সময়টা করা যেত। এখন বাধ্য হয়ে এই আইন কানুনগুলো শিথিল হয়ে গেছে। জরুরি পরিস্থিতিতে এইরকম একটা স্ট্যান্ডিং অর্ডার থাকা উচিত, যেটা আমি অন্য জায়গায় বলেছি যে স্বাস্থ্যের দুর্যোগ হলে হয়, স্বাস্থ্যের দুর্যোগ কখন হবে? যারা রোগতত্ত্ববিদ তারা ঠিক করে রেখেছেন যে হামের যদি রোগী এই পর্যায়ে যায়, এইভাবে ছড়ায়, তাহলে এটা একটা দুর্যোগ, পাবলিক হেলথ এমার্জেন্সি। ডেঙ্গিতে যদি হয়, তাহলে কতগুলো কাজ অটোমেটিক্যালি হয়ে যাওয়া উচিত, যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে সরকার এবং বেসরকারি খাতেরা করে থাকে। তো সেটার জন্য যদি এই সরকার করে যায়, তাহলে এরা একটা বিরাট কৃতিত্ব তাদের। আর যেটা এইভাবে রেখে দেয়, তাহলে তারাও কিন্তু ভবিষ্যতে আরেকটা দুর্যোগের মুখে এই পরিস্থিতির সম্মুখীন হবে। জনাব সাইফুল্লাহ মুন্সি, কত ধরনের হাম আছে, মানে শিশুরা হাম আক্রান্ত হলে করণীয় কি, মা বাবা কি করবে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসলে হাম এক ধরনের ভাইরাস, এটাকে আমরা বলি মিজলস ভাইরাস। এবং মিজলস ভাইরাসের একটা সুবিধা হচ্ছে, এটা আমরা যেমন কোভিড বা অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে দেখি বিভিন্ন চেহারা দেখতে পাই, যেমন ডেঙ্গু ভাইরাসের যেরকম 4 রকমের চেহারা আছে, এটার কিন্তু সেরকম চেহারা নেই। এটা একটাই সেরোটাইপ বলে, যদি আমরা মেডিকেলের ভাষায় এটাকে একটাই সেরোটাইপ বলি। যার ফলে কি অনেকের মনে প্রশ্ন থাকে যে হঠাৎ করে যে মিজলস হচ্ছে, এটা কি অন্য কোনো ভাইরাস চলে আসলো নাকি মিজলসের কোনো পরিবর্তন হলো? আসলে মিজলসের ভাইরাসের গবেষণায় দেখা গেছে যে রিসেন্ট যে আউটব্রেক চলছে, এই আউটব্রেকে কিন্তু মিজলস ভাইরাসের কোনো চরিত্র পরিবর্তন হয়নি, এটার মধ্যে কোনো মিউটেশনস তেমন হয়নি, যেটার জন্য আমরা এটাকে বলতে পারবো যে এটা চেহারা পরিবর্তন হয়েছে। সমস্যা হচ্ছে ভ্যাকসিনটা নিয়ে সমস্যা। আমি সেই ব্যাপারে পরের প্রসঙ্গে আসলে আলোচনা করব। এখন আপনি বলছিলেন যে কি সাইন সিমটম নিয়ে আসতে পারে বা কি করণীয়, এরকম কিছু। আসলে জ্বর হয়, গায়ের মধ্যে র্যাশ আসে, একটা আমাদের যে দাঁতের তৃতীয় যে আমাদের আক্কেল দাঁত বলি, সেখানে একটা কপলিক স্পট বলে একটা স্পট পাওয়া যায়, লাল লাল যে দাগগুলি হয় মুখমণ্ডল থেকে আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে। আবার এরকম এটা 4 দিন পর্যন্ত এই র্যাশটা থাকে, বা 5-6 দিন এক্সটেন্ড করতে পারে, আবার সেইভাবেই চলে যেতে থাকে, যেভাবে আসে সেভাবে আস্তে আস্তে চলে যেতে থাকে। এটা হচ্ছে আপনার একটা মিজলসের লক্ষণ বলা যেতে পারে। আর করণীয় যেটা, যে একটা এখানে কিছু মানে ইন্টারেস্টিং জিনিস, যে মিজলস কিন্তু যেদিন র্যাশ আসলো, এটা কিন্তু 90% বা 95% বেবিরই কিন্তু র্যাশ আসবে। শুধু এখন কিন্তু জ্বর অনেক কারণেই হচ্ছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে জ্বর মানেই আপনার হাম নয়, এটা কিন্তু আমাদের খুব বড় করে বলতে হবে, জ্বর মানেই হাম নয়। জ্বরের সাথে যদি আপনার দেখা যায় যে তার 95% যেহেতু র্যাশ আসে, আমি বললাম গায়ের মধ্যে লাল লাল ছোপ আসবে, তাহলে আমরা বলবো যে এটা আপনার হাম হয়েছে। এখন যদি এরকম হয়, দেখা যায় যে এর 4 দিন আগের থেকেই কিন্তু বাচ্চাটা আপনার এই ভাইরাস ছড়াতে থাকে। এখন যার জন্য কোনো একটা বাসায় যদি জ্বরের একটা মানে বেবি থাকে, তাহলে প্রতিরোধ
যে বিষয়টা থাকবে, যেহেতু ওই বাসাতে অন্য আরও বেবিরা থাকতে পারে, বাচ্চারা থাকতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা অন্যদেরকে বলতে হবে যে ওই আক্রান্ত হওয়ার মতো যে বাচ্চাগুলি আছে সেগুলিকে দূরে সরিয়ে রাখতে হবে। এবং ওই বাচ্চাটা যেহেতু 1 থেকে 5 বছরের মধ্যে বয়সের হয়, তাকে মাস্ক পরিয়ে রাখা কিন্তু সম্ভব নয়। তাকে একটা কনফাইন্ড এরিয়াতে বা একটা রুমে রেখে দেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু এটা আসলে সে থাকবে না। সুতরাং আমাদেরকে মায়েদের বা যারা টেক কেয়ার করবে তাদেরকেই বরঞ্চ বেশি সচেতন হতে হবে। যখন ওই বেবিটাকে আমরা টেক কেয়ার করবো, বাচ্চাটাকে টেক কেয়ার করবো, তখন আমরা হাতগুলি ধুয়ে ফেলবো। আমাদের যে সিক্রেশন বা হাঁচি কাশি যেগুলি হবে সেগুলি থেকে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের নিজেদেরকেও মাস্ক ব্যবহার করতে হবে, আর যে সিমটোমেটিক যেসব ট্রিটমেন্ট সেগুলি দিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর জাহিদ রায়হান। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রশ্ন দিয়ে শুরু করি যে এখন পর্যন্ত মানে কত শিশুকে টিকা দেওয়া হয়েছে এবং আমাদের যে ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইনটা কোন পর্যায়ে আছে? আমাদের টার্গেট, ধন্যবাদ, আমাদের টার্গেট 1,80,00,000 বাচ্চাকে আমরা 20 মের মধ্যে আমরা টিকাটা কমপ্লিট করব। তো এর মধ্যে অ্যাকচুয়াল ফিগারটা আমার কাছে নাই, আমি ফেলে আসছি। আমার কাছে যে তথ্য আছে আজকে পর্যন্ত 94 লাখ 96% মতো আমাদের এ পর্যন্ত কাভারেজ। এইভাবে যদি চলে তাহলে আমাদের 96% কাভারেজ হবে। আমরা স্যাটিসফ্যাক্টরি ভাবেই আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। আর ভিটামিন এ ক্যাপসুল, ভিটামিন এ ক্যাপসুলের এক্সট্রা ক্যাম্পেইন না, ভিটামিন এ ক্যাপসুলটা চলছে, কারণ এটা আমরা অসুস্থ বাচ্চা যারা তাদেরকে আমরা এটা দিচ্ছি। জি, বলা হচ্ছে যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোটাও বন্ধ ছিল বা মাত্রায় কম ছিল, যার কারণে শিশুদের দুর্বলতার কারণে এই ভাইরাসটা আরও বেশি বিধ্বংসী হয়ে উঠছে শিশুদের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ভিটামিন এ ক্যাপসুলটা সিঙ্গেল এন্টিটি না, এটা ইন্ডিকেটরও না আমাদের পুষ্টির ক্ষেত্রে টোটালিটিতে। সুতরাং এই তথ্যটাই একেবারে ভুল যে আমি ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারিনি বলে আউটব্রেকটা হয়েছে, এটা একেবারেই ভুল তথ্য। আমি কনফিডেন্টলি বলছি ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আসলে আমাদের ইন্টারাপশন হয়েছে। দেয়ার ওয়াজ এ ব্রিচ। কয় বছরের জন্য ইন্টারাপশন হয়েছিল? এটা লাস্ট ইয়ারে ম্যাক্সিমাম, কারণ আমাদের যারা ফিল্ড স্টাফ যারা ভ্যাকসিনেশনের সাথে সরাসরি জড়িত তাদের একটা সুযোগ সুবিধা সংক্রান্ত তাদের একটা মুভমেন্টের জন্য ওরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা ইন্টারাপ্টেড হয় গত বছর। আর তার আগে 24 সালে যে ক্যাম্পেইনটা হওয়ার কথা ছিল সেটাও হয় নাই। কী কারণে হয়নি আমরা সেটা বলতে পারবো না। তো এইগুলোর কারণে ধরেন ক্যাম্পেইনটা হয় 8 to 12% যারা ভ্যাকসিনেশন আওতায় থাকেন না তাদেরকে কাভারেজটা দেওয়ার জন্য। তো এটাই সামেশনে অনেক হয়ে গেছে। এটা একটা আউটব্রেকের কারণ আমরা যেটা দেখছি সেটা হলো মেজেলসে যারা আক্রান্ত হচ্ছে এখনও পর্যন্ত 77% নন ভ্যাকসিনেটেড কমপ্লিটলি, এরা ভ্যাকসিনেশনের আওতায় আসে নাই, এরাই আক্রান্ত হচ্ছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কজ হলো ভ্যাকসিনেশন ফেলিওর। অন্য কোনো কিছু আছে কিনা সেটা আমার মনে হয় যে আমরা পরে এটা নিয়ে আমরা চিন্তা করব, এখন এই চিন্তা করার সময় নাই। আপনি বলছিলেন যে মাঠ কর্মীদের আন্দোলনের কারণে ভ্যাকসিনেশন কার্যক্রম ব্যাহত হয়েছিল। এখন কি সেই চেইনটা ফেরত এসছে কিনা? মাঠ কর্মীরা কতটা সক্রিয়? সেই চেনটা শুধু ফেরতই আসে নাই, তারা এটা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে কভার করার জন্য। আমি প্রথমে বলে নিই যে তাদের প্রথমে আমরা যখন জানছিলাম যে তারা একটা এই ইস্যুটাকে সামনে রেখে একটা আন্দোলনে গেছে, সেটা আমাদের কাছে অত্যন্ত অগ্রহণযোগ্য ছিল। যখন তাদের সাথে আমরা বসলাম দেখলাম যে তাদেরও দাবিটা খুবই যৌক্তিক। তাদের সামান্য কয়টা টাকার থেকে তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, বিভিন্ন কারণে বঞ্চিত করা হয়েছে। তারা কেন এই কাজটা করবে? একটা ভ্যাকসিনেশন কিট 20 কেজি ওজন, এটা ক্যারি করার মতো তাদের কোনো টুলস নাই। তো এগুলো আমরা অ্যাড্রেস করছি এবং তারা আমাদেরকে কথা দিচ্ছে। এটা মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে মিটিংটা হয়েছে। তারা আমাদেরকে ওয়াদা করছে যে এরপর থেকে আর কোনো রকম ইন্টারাপশন হবে না, তবে আমরা যেন তাদের বিষয়টা দেখি। তারাও আন্তরিকভাবে এখন কাজে কিন্তু নিয়োজিত হচ্ছে। এটা নিয়ে এখন আর কোনো ঝামেলা নেই এবং সেটা সম্ভবত জানুয়ারি বা ডিসেম্বর মাস থেকেই তারা শুরু করছিল এই কার্যক্রমটা, যখনই তারা ন্যূনতম একটা আশ্বাস পেয়েছে যে না সরকার তাদের জন্য কিছু করবে।
তো ওটা নিয়ে এখন আর কোনো সমস্যা নাই। কিন্তু যে গ্যাপটা হয়ে গেছে, ওই গ্যাপে যারা এফেক্টেড হয়েছে বা আরও যারা হবে, যাদেরকে আমরা এখনও কাভারেজের আওতায় আনতে পারিনি, এরা তো ভালনারেবল, এরা তো আক্রান্ত হচ্ছে, এটাই। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু ডাক্তার মুস্তাক হোসেনের কাছে যাই। যেটা ডাক্তার জাহিদ রায়হান বলল যে ভ্যাকসিনেশন হলে পরে আক্রান্তের হারটা কম থাকে, কিন্তু আমরা এমনও দেখেছি আমরা যে নিউজ করছি প্রত্যেক দিন, সেখানে যারা ভ্যাকসিনের আওতায় এসেছে তারাও আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখানে ভাইরাসের ধরন পরিবর্তন হয়নি। প্রফেসর মুন্সি এ বিষয়ে বিশেষজ্ঞ, উনি বলেছেন। কিন্তু আমরা এপিডেমিওলজিক্যালি বা রোগতাত্ত্বিকভাবে দেখি, যখন একটা বিশাল জনগোষ্ঠী কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তখন তাদের মানে শক্তিশালী ভিরুলেন্স, মানে তাদের ভাষায় বলা যায় যে তাদের মানুষকে ক্ষতি করার ক্ষমতা অনেক বেড়ে যায়। তার পাশাপাশি যদি যারা অপুষ্টি, এটা ঠিক, হ্যাঁ, ভিটামিন এর অভাবে হাম ছড়ায়নি, কিন্তু ভিটামিন এর অভাব যাদের মধ্যে আছে তারা অতি দ্রুতই কাবু হয়ে পড়ছে। যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, পুষ্টি কম, পুষ্টি তো শুধু একটা ভিটামিন এ দিয়ে মাপা যায় না, ঠিকই বলেছেন প্রফেসর বলেছেন, আমার এডি মহোদয় জাহিদ বলেছেন। কিন্তু যাদের আগে থেকেই পুষ্টিটা কম আছে বা অন্যান্য রোগে ভুগছেন, তারা যদি ভ্যাকসিন দেওয়াও থাকে, তাদের এই যে প্রতিরোধের দেয়ালটা দুর্বল হয়ে গেছে, ফলে তারাও আক্রান্ত হচ্ছেন। এমনকি আপনার 9 মাসের কম বয়সী বাচ্চারা আক্রান্ত হচ্ছে। কোনো জেনোমিক পরিবর্তন হয়নি, কিন্তু এই অনেক শিশু আক্রান্ত হওয়ার কারণে, শিশু শুধু না, বয়স্করা আক্রান্ত হচ্ছে, কিন্তু তাদের অবস্থা খারাপ হচ্ছে না। ঠিক উল্টোটা, যদি আপনি অনেক মানুষকে ভ্যাকসিন দেন, তাহলে সবাই ভ্যাকসিন না পেলেও তারা কিন্তু সুরক্ষিত থাকেন। যে শতকরা 95% শিশু যদি ভ্যাকসিন পেয়ে থাকে, তাহলে 5 জনকে ভ্যাকসিন না দিলেও তারা সুরক্ষিত থাকছেন। কাজেই এই যত বেশি আমরা ভ্যাকসিনটা কাভার করতে পারবো, ততই এই ভাইরাসের এই ক্ষমতাটা দুর্বল হয়ে যাবে এবং একসময় এটা থেমে যাবে। সেটাই সেই আশাই করছে। আপনি বলছিলেন যে এর আগে যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন হাম নিয়ন্ত্রণে আছে বা মৃত্যু, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এটা বাড়ছে। আসলে আপনি ভ্যাকসিন আজকে দিলে কালকেই কিন্তু নিয়ন্ত্রণে আসবে না। ভ্যাকসিন দেওয়ার পরে 1 মাস লাগে একটা শিশুর শরীরে প্রতিরোধ ক্ষমতাটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে। আর তারপরে ওই 95% কাভার করতে হয়। একটা সারা বাংলাদেশে 95% তো একসাথে হবে না, এলাকা ভিত্তিক যেখানে 95% হয়ে যাচ্ছে, স্পট অনুযায়ী দেওয়া হচ্ছে, সেখানে এটা স্লো, প্রথমে মানে ধীর গতি হবে, তারপরে এটা কমে যাবে। কিন্তু সেই হিসাবে রোগতাত্ত্বিক অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে অন্ততপক্ষে 1 মাস থেকে 1.5 মাস সময় লাগবে। 5ই এপ্রিল থেকে এটা হয়তো কমে আসবে, অর্থাৎ 5ই মে থেকে অনওয়ার্ডস, মে মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে কমে আসবে। তবে রোগী কমে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যুর সংখ্যাটা অটোমেটিক কমবে না, কারণ যারা আজকে রোগী আছে তাদের মধ্যে কেউ কেউ গুরুতর অসুস্থতায় চলে যাবে 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস বা 2 মাস পর্যন্ত। কাজে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কিন্তু তারা চিকিৎসাধীন থাকবে, তাদের মধ্যে কেউ কেউ রিকভার করবে। তাই কাজেই রোগতাত্ত্বিক থেকে বলা যেতে পারে যে আরও 1 মাস সময় লাগবে মৃত্যুর এই হারটা নেমে আসতে, এবং তারপর হয়তো মৃত্যু একেবারেই কমে যাবে। সেক্ষেত্রে আপনি জুন মাস নাগাদ হয়তো আমরা মৃত্যুর একটা উল্লেখযোগ্য মানে হ্রাস দেখতে পাই। এর মধ্যে মৃত্যুর সংখ্যা কখনো কমবে, কখনো বাড়বে, এতে আমাদের কাজে শিথিল হওয়ার কোনো কারণ নেই। কারণ আজকে 3 জন, কালকে হঠাৎ করে দেখা গেল যে 10 জন হবে, 12 জন হতে পারে। কাজে এই জন্য এখানে হাসপাতাল ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ করে যেটা সরকার করছে, সেটা আরও কার্যকরভাবে করা উচিত। জেনারেল হাসপাতালগুলোতেও হাম ওয়ার্ড খোলা, আইসোলেশন ওয়ার্ড খোলা, আলাদা আউটডোর করা, যেগুলো দ্রুত করা যায়। আর একটু দীর্ঘমেয়াদী বিষয়, আমাদের দেশের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা এভাবে খুব ভালোভাবে অর্গানাইজ করি, মাধ্যমিক স্বাস্থ্য ব্যবস্থা অর্গানাইজ করি, তাহলে যে সমস্ত বিশেষ করে দারিদ্র্য সীমার নিচের পরিবারের শিশুরা জ্বর আছে, তাদেরকেই যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া যায়, তারা যদি তাদেরকে মনে করে হাসপাতালে রাখা উচিত, উপজেলা হেলথ কমপ্লেক্স তাদের রেখে দিলে একদিকে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও তারা গুরুতর অসুস্থ হওয়ার আগেই তারা চিকিৎসা পেল, আর তাদের কাছ থেকে অন্যরা আক্রান্ত হবে না। এইভাবে যদি স্তরভিত্তিক আমরা করতে পারি, এটাও স্থানীয় যারা সিভিল সার্জন তারা উদ্যোগ নিচ্ছেন, তারপরেও
দরিদ্র মানুষরা কিন্তু প্রথমেই যা আসছে না তাদের আর্থসামাজিক কারণে, তারা দেখে যে জ্বরটা কমে যায় কিনা, এই রোগীকে হাসপাতালে নিলে অনেক খরচ আছে, যাতায়াত খরচ, ঔষধের খরচ, অন্য কিছু খরচ, তারা মনে করে দেখি না আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে। এই অপেক্ষা করতে করতে যখন একেবারে শেষ সীমায় আসে তখন তারা ঘটি মাটি বিক্রি করে সোজা ঢাকার দিকে রওনা করে, কারণ জানে এইটার জেলা হাসপাতালে রাখবে না। এবং সেই বিশ্বাসযোগ্যতা এবং ব্যবস্থা আমাদের করা উচিত যে জেলা হাসপাতাল বা জেলা মেডিকেল কলেজে যেন তারা ভরসা পায় যেখানে গেলে চিকিৎসাটা হবে, এখানে গেলে তার বাচ্চাটা জীবনে বেঁচে যেতে পারে। এবং আইসিইউর যে আগের ধাপটা, আইসিইউতে যাওয়ার আগে যদি আমরা অক্সিজেনের ব্যবস্থা করতে পারি, যেটা কোভিডের সময় দেখেছি আমরা, তাহলে কিন্তু আইসিইউতে যাওয়ার রোগীর সংখ্যা কমে যাবে। এই বিষয়টা জোর দিয়ে আমাদের স্থাপন করা দরকার যে আইসিইউর আগের ধাপে যদি আমরা রোগী কমাতে পারি, তাদেরকে অক্সিজেন বা অন্যান্য যেটা ক্লিনিশিয়ানরা ভালো বলতে পারবেন, তাহলে কিন্তু আইসিইউর উপর চাপটা কমবে। আবার আইসিইউর আগের ধাপে রোগীর সংখ্যা যদি কমাতে হয় তাহলে আমাদেরকে সেকেন্ডারি হাসপাতালগুলোতে এই রোগীগুলোকে রাখতে হবে। তাহলে একদিকে যারা প্রান্তিক মানুষ তাদের একটা বাচ্চারা থাকলো, তাদের একটা ডায়েট তারা পাবে, এবং সামাজিক শক্তিতে এগিয়ে আসতে হবে ওই রোগীর ফ্যামিলিকে হেল্প করা। যারা যতদিন হাসপাতালে রোগীটা থাকবে ততদিন তার ফ্যামিলি, তার আরও ছোটো ছোটো ভাই বোন আছে, তাদের দাদা নানিকেও হয়তো টেক কেয়ার করতে হয়, ওই রোগীর বাচ্চার বাবা মাকে সোশ্যাল সাপোর্ট যদি আপনি দেন তাহলে এটা আরও সফল হবে। সোশ্যাল সাপোর্ট ছাড়া শুধুমাত্র আমি রোগীকে দোষারোপ করি তারা সচেতন না, তারা সময় মতো হাসপাতালে আসেনি, তারা কেন সময় মতো হাসপাতালে আসেনি এই কারণটা খোঁজা খুব দুষ্কর না। সেটা যদি স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি এখতিয়ারের মধ্যে নাও হয়, সমাজ কল্যাণ বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় একসাথে কাজ করে, জনপ্রতিনিধিরা আছেন, ভলান্টিয়াররা আছেন, বিভিন্ন এনজিও আছেন, তারা জানেন যে কিভাবে এদেরকে সাপোর্ট দিয়ে এই রোগীগুলো কমে যাবে বা তারা চূড়ান্ত খারাপ পর্যায়ে যাওয়ার আগেই তাদেরকে চিকিৎসার মধ্যে নেওয়া যায়। সেই ব্যবস্থাগুলো আমাদের সমন্বিতভাবে নিলে নিশ্চয়ই আমরা এটা অনেক ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারব। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু ডাক্তার সাইফ উল্লাহ মুন্সি, আপনার কাছে আমার প্রশ্ন যে আজকে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে 273 জন শিশুর মৃত্যু হয়েছে। এর ভিতরে হামের আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা দেওয়া হয়েছে 47 জন, আর হাম পরবর্তী অন্যান্য জটিলতায় 226 শিশুর মৃত্যু হয়েছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আসলে আমাদের মা এবং বাবাদের জন্য যাদের সন্তানেরা এই হামে আক্রান্ত? আমি তো অবশ্যই বলবো যেটা খুবই দুঃখজনক। এটা নিয়ে আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া এই মুহূর্তে আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে এগুলিকে কমিয়ে আনার জন্য। কিন্তু আপনি যদি দেখেন ভ্যাকসিন তো আমাদের দেশে এসেছে 1989-এ প্রথম ভ্যাকসিন এসেছে, এবং তখন একটা ডোজ দেওয়া হতো। তারপর 2012 সালে 2টা ডোজ দেওয়া শুরু হলো। তারপরে 2000 পরে আরও অনেক পরে আমাদের স্কুল গোয়িং যারা আছে তাদের ভ্যাকসিন দেওয়া হলো। আমাদের সময় আমরা যখন একটু বয়স্ক যারা, তাদের কিন্তু কোনো ভ্যাকসিন দেওয়া হতো না, এবং তখনও কিন্তু মিজেস রোগে মারা যেত। এবং তখনও কিন্তু আপনার বলা হতো যে ডোন্ট কাউন্ট ইউর বেবি বিফোর রিচিং 5 ইয়ার্স, মানে 5 বছরের আগে মাদেরকে বলা হতো তুমি আশা করো না যে তোমার বেবি তোমার আছে, তোমার বাচ্চা তোমার। কারণ কি? কারণ মিজেস এমন একটা প্রাণঘাতী রোগ যেটাতে মৃত্যুর হার অনেক বেশি, কারণ এটা দ্রুত ছড়ায়, বেশি লোককে ইনফেক্ট করে, এবং এটা যে নিউমোনিয়া হয় এতে অনেক বেবি মারা যায়। তো আপনি যে সংখ্যাটা বললেন ডেফিনেটলি এটা আমাদের জন্য দুঃখজনক। কিন্তু এরকম একটা মৃত্যুর আমাদের যদি ভ্যাকসিনেশন না থাকে, আমরা এই কাভারেজ না থাকলে হতেই পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের দেখেন শুধু স্যার বললেন যে 77% হচ্ছে নন ভ্যাকসিনেটেড, তাদের ভ্যাকসিন দেওয়া হয়। এর মধ্যে একটা বড় সংখ্যা আছে 0 ডোজ, তাদের একবারেই দেওয়া হয়নি। একটার সংখ্যা আছে 1টা ডোজ দেওয়া হয়েছে, এদেরকে আমরা নিয়ে যেতে পারিনি আসলে পরবর্তী ডোজ দেওয়ার জন্য। আচ্ছা, এখন যেই মাগুলো আপনি যদি আরেকটা গবেষণায় দেখা গেছে যে আমাদের মারা যারা আমাদের জন্ম দিয়েছেন তারা কিন্তু ন্যাচারালি ইনফেক্টেড ছিলেন মিজেলসে, এবং তাদের শরীরের যে অ্যান্টিবডির টাইটারটা সেটা অনেক বেশি ছিল, যার ফলে কি আমরা কিন্তু আপনি জানেন যে মিজেলসের কিন্তু আপনার মায়েদের থেকে অ্যান্টিবডিটা বাচ্চারা পেয়ে থাকে। তাহলে যেই মারা প্রাকৃতিকভাবে আপনার মিজেলস আক্রান্ত হয়েছিল তাদের বেবি কিন্তু আমাদের অ্যান্টিবডি টাইটারটা অনেক বেশি ছিল, এটা গবেষণায় প্রতিষ্ঠিত। কিন্তু এখন যারা মা হচ্ছে আসলে এখন কিন্তু মা হচ্ছে ভ্যাকসিনেটেড যারা হয়েছে, ভ্যাকসিন দ্বারা কৃত্রিমভাবে যারা
আপনার এই অ্যান্টিবডি তৈরি করেছে, তারা এখন মা হচ্ছে এবং তাদের দেখা গেছে যে অ্যান্টিবডির পরিমাণটা অনেক কম, এবং যার ফলশ্রুতিতে কিন্তু আমরা যদি ইপিআই শিডিউলে আপনি ইপিআই যদি খবর নিয়ে দেখেন, এই মৃত্যুটা কিন্তু হঠাৎ করে এই 25-26 সালে শুরু হয়নি, কিন্তু এটা কিন্তু গত 23-24 সালেও কিন্তু একটা নাম্বার অফ পার্সেন্টেজ বেবি কিন্তু মারা যাচ্ছিল, যারা আপনার 3 মাস 5 মাস বা 8 মাসের বয়সে ছিল, 9 মাসের ছোট ছিল। সুতরাং এটাকে আমার শুধুমাত্র পিসমিল দেখলেই হবে না যে হঠাৎ করে একটা এপিডেমিক হয়ে গেছে। এপিডেমিক না, আসলে এটা একটা অনগোয়িং একটা সিচুয়েশনের গ্র্যাজুয়াল ইনক্রিজ, এবং দ্যাট রিলেটস উইথ দ্য ভ্যাকসিনেশন, নট একটা আউটব্রেক হয়ে একদম এপিডেমিক হয়ে গেছে যেটা প্যান্ডেমিক হবে, এরকম কিন্তু না আসলে। সুতরাং আমাদের এই বর্তমান সরকার আপনার 12ই ফেব্রুয়ারি এসেছে, 18ই ফেব্রুয়ারি ক্ষমতা নিয়েছে, এই 2 মাসের মাথায় যেই অবস্থা ছিল আপনার, সেই অবস্থা থেকে আমার মনে হয় এমন স্টেপ নিয়েছে যেটা আপাতত, যেটা স্যার বললেন যে আস্তে আস্তে কমে আসবে, এটা হলে আমার মনে হয় যে আমরা সাকসেসের পর্যায়ে যেতে পারবো আশা করি। জনাব জাহিদ রায়হান, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে এই ধরনের পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য বিভাগ কতটা এগুলো এবং আমাদের সামনে আরও কি কি প্রস্তুতি নেওয়ার বাকি আছে যাতে আমরা আমাদের সন্তানদেরকে নিরাপদ রাখতে পারি? দেখেন, এটা আমি আশ্বাসের জন্য বলছি না। আমরা ভ্যাকসিনেশন টার্গেটই করছি 20 মে পর্যন্ত আমরা এটা শেষ করব। আজকে হলো 29 তারিখ, আমাদের হাতে আছে আর 20 দিন। 28 আজকে 28, 22 দিন। আর 14টা আমরা ওয়ার্কিং ডেতে এটা শেষ করব। 14টা ওয়ার্কিং ডের মধ্যে ধরেন আমাদের 5-6টা ওয়ার্কিং ডে অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের হাতে আছে আর এরকম 8টা মতো ওয়ার্কিং ডে। সুতরাং এখন যদি বলেন যে আমাদের আর কি প্রস্তুতি নিতে হবে, তাহলে তো ধরে নিতে হবে যে আমরা কোনো প্রস্তুতি নিই নাই। অ্যাকচুয়ালি রোজার মাসের ভেতরে যখন প্রথম একটা মৃত্যুর ঘটনা ঘটল, তার 10 দিনের ভেতরে কিন্তু আমরা মেজেলস ওয়ার্ড, আইসোলেটেড মেজেলস ওয়ার্ড করার জন্য আমরা একদম উপজেলা লেভেল থেকে মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত কিন্তু আমরা এটা পারফর্ম করছি। কারণ এটা করতে আমাদের কোনো এক্সট্রা অর্থ ব্যয়, অ্যামিনেশন, লোকবল কোনো কিছুই কিন্তু আমাদের ব্যয় করতে নেই। শুধু আমরা কিছু ওয়ার্ড ফাঁকা করে এটা আইসোলেটেড, ডেডিকেটেড আমরা মেজেলস ওয়ার্ড করছি। 2 নম্বর হলো যে এর ম্যানেজমেন্টের জন্য আমরা কি ব্যবস্থা নিলাম। অ্যাকচুয়ালি মেজেলসে আক্রান্ত হবে বাচ্চারা, সেখান থেকে কিছু রোগ ছড়াবে, তাদেরকে আইসোলেট করতে হবে, এবং যখন তারা জ্বর এবং র্যাশে আক্রান্ত হবে তখন তার প্রাইমারি ম্যানেজমেন্ট, এটা একদম ইউনিয়ন লেভেল থেকে কিন্তু সবাই জানে, এখানে কোনো জটিলতা নাই। সুতরাং আমার যত মেজেলসের রুগীরাই আসুক না কেন, প্রাইমারি ম্যানেজমেন্টে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে এই জটিলতাগুলো এবং মৃত্যু। তো এটা আমরা সহজেই আমরা মিটিগেট করতে পারবো যদি আমরা আক্রান্তের সংখ্যা কমাই দিতে পারি। এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। আমার আক্রান্ত যত হবে সেখানে আরও বেশি মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে, আক্রান্ত কম হবে, মৃত্যুর ঝুঁকি কমবে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে। সুতরাং আমাদের প্রস্তুতি কোনো অবস্থাতেই আর নতুন করে নেওয়ার কিছু নাই। ভ্যাকসিনেশনের একটা বড় বিপদ আমাদের সামনে ছিল কেনাকাটা সংক্রান্ত। 50% আমরা ডাইরেক্ট পারচেজ এবং 50% টেন্ডারের মাধ্যমে। তো সেটা সরকার কিন্তু খুব মানে স্ট্রংলি এটাকে ম্যানেজ করছেন। এটা অলরেডি আমরা এখন এই 1000 কোটি টাকার পারচেজ আমরা সরাসরি করব। সুতরাং আমাদের টাকা থাকা সত্ত্বেও যে সংকটটা আমাদের ছিল, সেই সংকটটা এখন আর নাই। আর যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চলতেছে, সেই ভ্যাকসিন শেষ হওয়া এবং নতুন ভ্যাকসিন আসা, এটার ভেতরে আমরা আশা করছি কোনো গ্যাপ থাকবে না। সুতরাং আমাদের ভ্যাকসিনেশনেরও কোনো গ্যাপ থাকবে না। এটা আশা করি এটা এইভাবেই চলতে থাকবে। এবং 20 তারিখের পরে অনগোয়িং যে ট্র্যাডিশনাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সেগুলো তো চলতেই থাকবে। সুতরাং আমাদের প্রস্তুতি, আরেকটা জিনিস বলি, আমাদের যতগুলা আইসিইউ ছিল, আমাদের পেডিয়াট্রিক আইসিইউর সংখ্যা কিন্তু সারা দেশে খুবই কম, এবং গভর্নমেন্ট সেক্টরেও কম, প্রাইভেট সেটআপে তো আরও কম। তো সেইগুলোকে আমরা যতভাবে কোনো না কোনোভাবে আমরা কিন্তু এটাকে পেডিয়াট্রিক এজ গ্রুপ বাচ্চাগুলোকে যাতে আমরা ওখানে রাখতে পারি, সেগুলোর জন্য কিছু ক্যানুলা, নজল, সার্কিট, কানেক্টার, এগুলো চেঞ্জ করে কিন্তু আমরা ফাংশনিং করছি। এবং প্রচুর আমরা হাই ফ্লো অক্সিজেন, যেগুলো ধরেন অলমোস্ট ভেন্টিলেশনের কাজ করবে, সেগুলো আমরা কিন্তু অ্যাক্টিভেট করছি। আমরা ঢাকার ভেতরে দেখেন, খেয়াল করে দেখবেন, ঢাকার ভেতরে কিন্তু আউটব্রেক অনেক বেড়ে গেছে।
কারণ সারা দেশের রুগীরা ঢাকামুখী, সেটাকেও আমরা ডিসকারেজ করতে পারছি না, কারণ আমাদের তো চিকিৎসা তো দিতে হবে। তাদেরকে দিতে হবে। এই জন্য গতকাল পর্যন্ত খবর হলো, আজকে এই মুহূর্তে আমি ডিজি মার সাথে কথা বলে আসলাম, ডিজির সাথে, আমাদের সোহরাদ্দি এবং ডিএনসিসি হসপিটালে আমরা অতিরিক্ত প্রায় 200 মতো বেড আমরা ওইগুলো ছিলই, আমরা রিঅ্যালোকেশন এবং অ্যারেঞ্জ করছি, সেখানে ম্যান পাওয়ার দেওয়া হচ্ছে এবং বেশ কিছু আইসিইউ মেশিন আমাদের অব্যবহৃত ছিল, সেটাও বিগত বছরগুলোর অব্যবস্থাপনার ফল। আমি এটা অভিযোগ করছি না, এটাই সত্যি। তো সেগুলোকেও আমরা অলমোস্ট 50% আমরা অ্যাক্টিভেট করছি, 50% এখনও আমরা করতে পারিনি, সেগুলো খুব শীঘ্রই হয়ে যাবে। তো এইগুলো সব সামগ্রিকভাবে বলতে পারি যে আমাদের আসলে ম্যানেজমেন্ট স্টাবলিশমেন্টের কিন্তু কোনো আর সুযোগ নাই, আমরা যা করার করে ফেলছি, এখন আমরা শুধু এটাকে আমরা কন্টিনিউ করব, এইটুকু আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। এবং জি, ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন। অনেকে শঙ্কা করে থাকেন যে যারা এই আপনার হামে আক্রান্ত হচ্ছে, যে সার্ভাইভাল শিশুরা বা অ্যাডেনোভাইরাস যেটাকে বলা হচ্ছে, এগুলি আক্রান্ত হওয়ার পরে 5 থেকে 10 বছরের মধ্যেও মানে বাচ্চাদের নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, মানসিক সমস্যা হতে পারে। এটার যদি হয় তাহলে এটার উত্তরণের পথ এবং পন্থাটা কি? হামের পরে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে ভিটামিন এ যদি তার অভাব থাকে, তার পুষ্টির অভাব থেকে চোখে সে কম দেখতে পারে, আমরা যে রাতকানা রোগ বলি, সেটা হতে পারে, বা তারা অন্যান্য রোগে আক্রান্ত হতে পারে। আপনি যে কথাটা বলছেন সেটা অতটা মানে সংখ্যায় বেশি হওয়ার কথা না, কিছু কিছু হবে নিশ্চয়ই। তবে যারা হামে আক্রান্ত হবে তাদের পরবর্তী পর্যায়ে সরকারি হাসপাতালেই যে সেটা ফলো আপ বা তার পরবর্তী পরিচর্যাগুলো করতে হবে, এবং নিশ্চয়ই সরকার সেই ব্যবস্থাও নজর দেবে যে উপজেলা পর্যায় পর্যন্ত, যেখানে আমাদের ডাক্তার বা ইউনিয়ন উপকেন্দ্রের চিকিৎসকদেরকে তারা প্রস্তুত থাকবে যে হাম পরবর্তী জটিলতা কমানোর জন্য, বিশেষ করে যারা অপুষ্ট শিশু, তাদেরকে যদি নিয়মিতভাবে পরিচর্যা করা হয়, তাকে যদি পুষ্টিটা দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রেই তারা পূর্বের অবস্থায় ফেরত যাবে। কিছু কিছু শিশু হয়তো জটিলতায় যেতে পারে, তাদের জন্য তৃতীয় পর্যায়ের হাসপাতাল, টারশিয়ারি মেডিকেল কলেজ হাসপাতাল, বা তারা তো এই বিষয়ে আগে থেকেই তাদের এই বিষয়ে চিকিৎসা সম্পর্কে জানা আছে। আপনি যে বিষয়টা বলে নিউরোলজিক্যাল, এটা সংখ্যা খুব বেশি হবে না, কারণ একটা বিরাট ক্যাম্পেইনের মধ্য দিয়ে টিকা দেওয়া হচ্ছে, চিকিৎসা করা হচ্ছে এই বিষয়ে। তবে সবচেয়ে বেশি আমাদের ঝুঁকিটা হলো যে এদের রাতকানা যেটা বলি, সেটা হয় কিনা। সেজন্য আমার মনে হয় নিশ্চয়ই স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে ভিটামিন এর ব্যবস্থা করেছেন, যারা হাসপাতালে আছে ওরা পাচ্ছে, যদিও আমি শুনছি সব জায়গায় পাচ্ছে না, পেয়ে যাবে হয়তো। ভিটামিন এর ক্যাম্পেইনটা হয়তো তারা আবার এটাও জরুরি ভিত্তিতে হয়তো করা প্রয়োজন হতে পারে। অবশ্যই বিশেষজ্ঞরা বিষয়ে মতামত দেবেন, সেই বিশেষজ্ঞের মতামত অনুযায়ী যদি এই কাজগুলো করা হয়, এটা খুব একটা বড় সমস্যা হবে বলে আমার মনে হয় না। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু ডক্টর সাইফুল্লাহ মুন্সি আপনার কাছে যেতে চাই। আপনি তখন বলছিলেন যে মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, যার কারণে শিশুরা আক্রান্ত হচ্ছে, শিশুদেরও আবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি কর্মসূচি হাতে নেওয়া যেতে পারে যাতে এই ভাইরাস সহজে অ্যাটাক করতে না পারে? আসলে আমরা যদি আজকে মিজেসের বাইরে গিয়েও যদি চিন্তা করি, আসলে যে আমরা তো এখানে শুধু মিজেস হচ্ছে, মিজেসকে বলা হয় যে আপনার ক্যানারি বার্ড অফ কোল মাইনার। মানে আগেকার দিনে ধরেন 1800 শতাব্দীর দিকে, তখন আপনার যে খনিতে শ্রমিকরা যেত, তো সেখানে তো অনেক আপনার গ্যাস থাকে, আপনার যেগুলো বিষাক্ত গ্যাস, তখন এক ধরনের পাখি নিয়ে যেত এবং সেই পাখিটা মরে গেলে বা সেন্স করতে পারলে তারা ব্যাক করতো, পাখিটা মরে গেছে তার মানে বিষাক্ত, ওটা আগে সেন্স করতে পারতো। তো এই যে মিজেসের যে এবারে যে আউটব্রেকটা, এটা কিন্তু আমাদের ওরকম একটা আপনাকে মিজেসকে বলা হয় সেরকম একটা ক্যানারি বার্ড, যে সে আমাদেরকে ইন্ডিকেট করছে যে আমাদের এই সিস্টেমের মধ্যে, এই ভ্যাকসিনেশন সিস্টেমের মধ্যে আপনি যে ডিজিজগুলির কথা বললেন, বাচ্চারা আক্রান্ত হচ্ছে বা মায়েরা যে কম পুষ্টি, কম ইমিউনিটিতে পাচ্ছে,
সে কিন্তু ইন্ডিকেট করছে যে তোমার ভ্যাকসিনেশন সিস্টেমের মধ্যে কোথাও না কোথাও গলদ আছে। আজকে শুধু আমরা বলছি যে আপনার ভ্যাকসিন কাভারেজ কমে গেছে, চিন্তা করতে হবে যে আসলে ভ্যাকসিন কাভারেজ যে দেখানো হয় ইপিআই শিডিউল সেটা কিন্তু আপনার সঠিক কিনা। যেমন আমি 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 কিছু তথ্য পেয়েছি যে সেখানে দেখানো হয় যে 120% কাভারেজ কোনো ডিস্ট্রিক্টে। আসলে তো সেটা সত্যি হতে পারে না। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে ইপিআইকে ডিজিটালাইজ করতে হবে। আসলে আমাদেরকে যদি ভালো থাকতে হয়, ভ্যাকসিন কাভারেজ যদি বাড়াতে হয়, আমাদের 2030-এর পরে কিন্তু আমাদের ভ্যাকসিন যারা দেয় গাভি, মেইন আমাদের গ্যাভি হচ্ছে ভ্যাকসিনের একটা বড় ডোনার। সরকারও অনেক ভ্যাকসিন কিনে থাকে, কিন্তু গ্যাভি কিন্তু বলে দিয়েছে যে 2030-এর পরে আর কোনো ভ্যাকসিনেশন আমাদের দিতে পারবে না তারা। আপনার আমাদের এই যে আমাদের কিন্তু কোনো ভ্যাকসিন ফ্যাক্টরি নেই। আপনি জানেন যে আমাদের একটা ভ্যাকসিন তৈরি করার জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেখানে কিন্তু কোনো ধরনের আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি না। তাহলে 2030 সালের পরে আমরা যে এই রোগগুলি, যে ভ্যাকসিন প্রিভেন্টেবল যে ডিজিজগুলি, এগুলি মূলত চাইল্ডহুডে বেশি হয়। মায়েদের থেকে যে ইমিউনিটি পায় সেটা তাদেরকে আপনার স্বাস্থ্য রক্ষা করতে সুবিধা দিয়ে থাকে। আমাদের কিন্তু এখনই এই মিজেলস আউটব্রেকটা আপনাদেরকে ইন্ডিকেট করে গেল, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল যে আমাদের অতি দ্রুত এই ভ্যাকসিন কাভারেজ বাড়াতে হবে, ভ্যাকসিন তৈরি করার ফ্যাক্টরির কথা চিন্তা করতে হবে, এবং দরকার হলে আমাদের বাজেটে আপনার এই ভ্যাকসিনেশনের জন্য বরাদ্দ বাড়াতে হবে। সুতরাং এইগুলি কিন্তু আমাদের এই আজকের মিজেলস আউটব্রেকের যদি বলেন যে ভবিষ্যতে কি আমাদের মায়েরা কিভাবে সুস্থ থাকবে, বেবিরা কীভাবে সুস্থ থাকবে, হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে তো কিছু হ্যান্ড হাইজিন এগুলো তো আছে, কিন্তু আমাদেরকে তো সামষ্টিকভাবে চিন্তা করতে হবে যে একটা ডিজিজকে কীভাবে প্রিভেন্ট করা যায়। তো সেই জন্য আমাদেরকে কিন্তু এখন থেকেই কিন্তু এই চিন্তা ভাবনাটা করতে হবে, এটা শুরু করতে হবে আমাদেরকে এখন জি থেকেই। ধন্যবাদ। যেহেতু আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি আছেন এখানে, প্রস্তুতি আসলে আমরা কি নেব, সরকার কি ভাববে? প্রস্তুতির আগে আমি একটু ব্যাখ্যা দিই আমার জাস্ট পূর্ববর্তী বক্তার প্রফেসর মুন্সির। সেটা হলো যে এই যে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামে যে পার্সেন্টেজ যেটা আমরা বেশি দেখাচ্ছে, আজকে কিন্তু একটা নিউজ মিডিয়ার সাথে আমি কথা বলছিলাম, গতকালের যে আমাদের অ্যাচিভমেন্ট রেট সেটা হলো 120%। এটা কিন্তু ভুল কোনো রিপোর্ট না, বরং এটাই হলো স্বচ্ছ রিপোর্ট। কারণ অনেক মাইগ্রেটেড পিপল একটা সেন্টারের টার্গেট থাকে যে আমরা এতজনকে ভ্যাকসিন করব, কিন্তু সেখানে আরও 20 জন অতিরিক্ত চলে আসছে, ওই বাচ্চাগুলোকেও কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু সামেশনে আমি এই যে 1,80,00,000 যে টার্গেট বললাম, 20 তারিখের পর যখন আমি টোটালটা হিসাব করব তখন কিন্তু আমার 100% অথবা 100%-এর কিছু নিচে আসবে, তখন এটা ঠিক হয়ে যাবে। এবং আমি এটা বলছি উইথ ডেটা অ্যান্ড আফটার ডেটা অ্যানালাইসিস এটা হবে। সুতরাং এখানে ভুল বোঝার কোনো কারণ নেই। এখন কিন্তু কোনো জায়গায় দেখা যাবে যে কোনো দিন 110% আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে, আবার আরেকদিন দেখা যাবে 95%। 2 নম্বর হলো এই যে ক্যানারি বার্ডের যে কথাটা বললেন, এটা অবশ্যই এটা তো ইন্ডিকেট করছে, আপনি দেখেন ভালো করে খেয়াল করে, এতগুলো বাচ্চা আক্রান্ত হয়েছে, সবাই কিন্তু লো সোশিও ইকোনমিক কন্ডিশনের, অ্যাট বেস্ট মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, অপুষ্টিতে ভোগা। সুতরাং আমাদের এটা ইন্ডিকেট করছে যে পুষ্টিহীনতা এটার অন্যতম একটা কারণ এফেক্টেড হওয়ার। কারণ মানুষের তো একটা নর্মাল বডি ইমিউন সিস্টেম তো কাজ করে, সেটাই বাচ্চাগুলোর ক্ষেত্রে করে নাই, তারা অপুষ্টি শিকার। আর আশার কথা যেটা বলবো, এই 2 মাসের মাত্র সরকার এটা অ্যাসেস করার কারণেই আমাদের কিন্তু খুব রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় একজন পুষ্টি বিশেষজ্ঞ, ওয়ার্ল্ড ফেমাস একজন পুষ্টি বিশেষজ্ঞ কিন্তু প্রতিমন্ত্রীর মর্যাদায় ওনার বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন, এবং উনি বর্তমানে দেশের বাইরে আছেন। উনি 30 তারিখে এসে ওনার কার্যক্রম উনি শুরু করবেন। তো এটা কনসিডারেশনে আছে কিন্তু, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এরকম একজন মানুষকে দায়িত্ব দেওয়া হলো। আমরা আশা করি, আমরা অপেক্ষা করে আছি যে পুষ্টির বিষয়টা সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো বাংলাদেশে ভ্যাকসিন কারখানা এস্টাবলিশ করা কতটা সহজ আর কতটা জটিল? ইতিমধ্যে ভ্যাকসিন কারখানা আছে। তাহলে এই ধরনের ভ্যাকসিন উৎপাদন করা, এটা আমি আমার ব্যক্তিগত মতামতটা আমি এখানে দিতে পারি, কারণ সরকারি মতামতটা আমার এখনো পক্ষে জানা সম্ভব হয়নি। বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি আছে যারা ভ্যাকসিন প্রোডাকশনে সক্ষম, তৈরি করতে সক্ষম। তো সরকার অবশ্যই এটা বিবেচনা করবেন, নতুন সরকার, যে
বাংলাদেশে ভ্যাকসিনগুলো যদি তৈরি হয় সেগুলো তাদের পটেনশিয়ালস কীরকম হবে, তার কার্যকারিতা কীরকম হবে, বাইরের সাথে কম্পারিজন হবে কিনা, বা এটা লং টার্ম কোনো স্টাডি হবে কিনা, তারপর আমরা ভ্যাকসিনেশন চালু করতে পারবো কিনা, এগুলো একদম টপ পলিসি লেভেলের বিষয়। তবে আমি যেটুকু জানি বাংলাদেশের 4-5টা কোম্পানির এই সক্ষমতা আছে। স্যারকে একটু সাপ্লিমেন্ট করতে জি। চাই স্যার, সে আমাদের দেশে স্যার প্রাইভেট যেসব ভ্যাকসিন কোম্পানিগুলো আছে এগুলো স্যার লেভেল 2-তে আছে স্যার। আর আমাদের যে সরকারি যে ভ্যাকসিন সেন্টার এটা মুন্সিগঞ্জে, সেটা কিন্তু এখনও স্যার আমরা ওইভাবে মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি অনেকটা। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা লেভেল 3 না হলে স্যার আমরা কিন্তু কোনো ভ্যাকসিনেশন আমাদের মানে WHO এটাকে অ্যাপ্রুভ করবে না। সুতরাং আমাদেরকে প্রাইভেট যে কোম্পানিগুলিকেও কিন্তু একটু পুশ করা দরকার যে এই সার্টিফিকেশনটা নেওয়ার জন্য অ্যাচিভ করতে পারে। জি, ধন্যবাদ। আমি একটু ডক্টর মোস্তাক হোসেন আপনার কাছে যাই। আমরা আপনাদের কথা থেকে যেটা বুঝলাম যে আমাদের মূল সমস্যা হলো আমাদের মায়েদের এবং বাচ্চাদের পুষ্টিহীনতা বা পুষ্টির ঘাটতি। এই পুষ্টির ঘাটতি পূরণে সরকারি বেসরকারি পর্যায়ে কি উদ্যোগ নেওয়া যেতে পারে? পুষ্টি কর্মসূচির জন্য তো একটা ব্যাপক মাঠ পর্যায়ে কাজ ছিল। সেটা আমাদের একটা আলাদা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান নামে একটা প্রতিষ্ঠানই আছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে। মাঠ পর্যায়ে কাজ করবার জন্য এখন বিষয়টা হলো যে আমরা একটা অন্তর্বর্তীকালীন অবস্থায় আছি। আগে সেক্টর প্রোগ্রামে বৈদেশিক অনুদান কিংবা বৈদেশিক ঋণে অধিকাংশ কাজগুলো করা হতো। এখন বাংলাদেশ সরকার তার রাজস্ব খাত থেকে কাজগুলো করবে। এই যে একটু এলোমেলো অবস্থার কারণে টিকাটা তার একটা মানে অবস্থার মধ্যে পড়ে গেছে। কাজে পুষ্টির জন্য আমাদের সরকারি বেসরকারি উভয় পর্যায়ে কিন্তু মাঠ কর্মীরা আছে, বিশেষজ্ঞরা রয়েছেন, একটা ইনস্টিটিউট রয়েছে এবং এই বিষয়ে আমাদের বিভিন্ন উন্নয়ন সহযোগীরাও তারা কাজ করে যাচ্ছেন। কাজে এই জন্য এবং মা ও শিশুর স্বাস্থ্য যে কর্মসূচি আছে সেখানে কিন্তু পুষ্টি বিষয়টা দেখা হয়। এখন যেহেতু এই তহবিলের হিসাব নিকাশ হয়ে যাচ্ছে, আমার মনে হয় খুব দ্রুতই সরকার যেহেতু একটা জরুরি অবস্থার মধ্যে পড়েছে, তারা জরুরি অবস্থা ঘোষণা করতে রাজি না, জানি না তারা কী বললো, কিন্তু জরুরি কাজ তারা সবই করছে। এইটা যদি নথিবদ্ধ করে একটা নিয়মে পরিণত না করা হয়, যদি আমরা একটা ব্যাপক কি বলে ইমিউনিটি হাঙ্গারে পড়ে যাব, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চাদের সেটাই ভ্যাকসিনটা চুরি করে ফেলতেছে। দ্রুত এই শিশুদেরকে এবং মায়েদেরকে পুষ্টিকর আমাদের যে বিদ্যমান কাঠামোটা আছে তাকে কাজে লাগিয়ে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাজে লাগিয়ে সেটাকে মেকআপ করা সম্ভব যদি আমরা রিসোর্সটা যোগান দিতে পারি। যদি সরকার এটাকে এখনকার মতো মানে জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করে, সেটা খুবই সম্ভব আগামী বাজেট মাত্র কয়েকদিন পরে। আরেকটা কথা আমি বলবো দুজনের এক কথায়, এটা একটু আমি রোগতত্ত্ব নিয়ে কাজ করি। মহামারী কিনা একটা রোগ পুরনো আগে থেকে চলছে সেটা মহামারী হবে না বিষয়টা তা না। যেমন আমাদের ডায়রিয়া চলে বর্ষার আগে বর্ষার পরে, কিন্তু অস্বাভাবিক হারে যদি ডায়রিয়া ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে অবশ্যই মহামারী। কিন্তু আমরা মহামারী বলি না এই কারণে, প্রথমত মানুষ আতঙ্কিত হয়। মানুষ মহামারী বলতেই মনে করে যে শত শত ব্যক্তির লাশ, ব্রিটিশ আমল এটা হয়েছিল, কলেরায় মারা যেত সেই কারণে। কিন্তু একটা রোগ মানুষ মারা না গেলেও যদি ব্যাপকভাবে আনএক্সপেক্টেড মরবিডিটি অ্যান্ড মর্টালিটি হয়, মানে অসুস্থতা বেড়ে যায় টাইম প্লেস পার্সন মানে প্রেক্ষিতে, যেই সময় হওয়ার কথা না সেই সময় হচ্ছে, যেই জায়গায় হওয়ার কথা না সেই জায়গায় হচ্ছে, যেই মানুষদের মধ্যে হওয়ার কথা না তাদের মধ্যে হচ্ছে, এটা অবশ্যই আউটব্রেক হচ্ছে। ছোট জায়গায় যদি হয় একটা নির্দিষ্ট গ্রামে বা একটা পাড়ায়, আর যদি সারা দেশে হয় এটা অবশ্যই মহামারী। আমাদের সরকারগুলো এটা বলে না কেন, পলিটিক্যাল সেন্সিটিভিটি। তখন বিরোধী দল বলবে সরকার ব্যর্থ, তুমি পদত্যাগ করো, মহামারী কেন হলো, জবাব চাই। কাজে এইসব কালচারের কারণে আমাদের এই টার্মগুলো আমরা ব্যবহার করতে ভয় পাই, স্পর্শকাতর। কিন্তু দেখুন 10 নম্বর সিগন্যাল হলে একটা মহাদুর্যোগের সিগন্যাল, এটা নিয়ে কিন্তু কোনো সেন্সিটিভিটি এখন আর নাই। এগুলো আমরা প্রতি বছর প্রায় দেখি। স্বাস্থ্যের দুর্যোগের বিষয়েও এই স্পর্শকাতরতা আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নাহলে থেকে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো না। আপনি যদি জরুরি অবস্থা না বলেন, সরকারের সমস্ত অর্গান অটোমেটিক্যালি ক্রিয়াশীল হবে না, বেসরকারি অর্গানগুলো ক্রিয়াশীল হবে না, আন্তর্জাতিক সহযোগীরাও ক্রিয়াশীল হবে না। আপনি ভ্যাকসিন আনবেন ডেনমার্ক থেকে, শিপমেন্ট করে আসতে লাগবে 1 মাস। আপনি যদি জরুরি বলেন, তারা 7 দিন কেন 2 দিনের মধ্যে তারা নিয়ে আসতে পারে, এবং যে টাকাটা খরচ হবে ডাইরেক্ট চার্টার ফ্লাইটে পাঠাবে, সেটা তারা আমাদের জন্য রেয়াত করবে। আর একটু উদাহরণ দিলাম আর কি। কাজে এই বিষয়টা এখন স্পর্শকাতরতা আছে। কোনো সরকার, আমার সাথে যখন এর আগের আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, আমি যখন বললাম ডেঙ্গির মহামারী হয়েছে,
আমার উপর খুবই অসন্তুষ্ট হয়েছে। কিন্তু ডেঙ্গি তো আমাদের প্রতি বছরই হচ্ছে। যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, বিশেষ করে এরা রোগের বিস্তার, এর মৃত্যুর সংখ্যা, হাসপাতালের ক্যাপাসিটি উপচে পড়ছে, সেটা এই হাসপাতাল ক্যাপাসিটি উপচে পড়াও তো একটা ইন্ডিকেটর জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি, পাবলিক হেলথ এমার্জেন্সি। সেই পাবলিক হেলথ এমার্জেন্সি একটা হাসপাতালের জন্য হতে পারে, একটা জেলার জন্য হতে পারে, আবার সারা দেশের জন্য হতে পারে। কাজে এই বিষয়ে আমাদের আরও অভ্যস্ত হওয়া দরকার। তাহলে এটা নিয়ে হয়তো আমাদের নিজেদের মধ্যে অযথা তর্ক বিতর্ক হবে না এবং মানুষ বিভ্রান্ত হবে না। জি জি, আমি একটু ডক্টর সাইফুল্লাহ মুন্সি আপনার কাছে যেতে চাই। সেটা হলো যে আমরা দেখি যে আমাদের মায়েরা, আমাদের শিশুরা, তাদের যে মৌলিক যে খাদ্য কাঠামো আছে, ধরুন ডিমের দাম আমাদের অনেক বেশি, আমাদের দুধের দাম বেশি, আমাদের মাংসের দাম বেশি, আমাদের মাছের দাম বেশি। 1 কেজি দুধের দাম কোথাও 100 টাকা, কোথাও 120 টাকা। এটাকে মানুষের সাধারণের ক্রয় ক্ষমতা, সবাই যেন দুধ খেতে পারে, সবাই যেন ডিম খেতে পারে, সবাই যেন মাছ খেতে পারে, সবাই যেন মাংস খেতে পারে, যদি এটা করা যায় তাহলে কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের পুষ্টিহীনতাটা লাঘব হবে কিনা? সরকার কি উদ্যোগ নিতে পারে এখনই? ধন্যবাদ। যেহেতু আমরা মিজেলসতে আলোচনা করছিলাম, আমরা দেখলাম যে এখানে আসলে তারাই আক্রান্ত হচ্ছে যারা অপুষ্টিতে ভুগছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এপিডেমিক নিয়ে মোস্তাক ভাই আমাদের সাথে একটু ডিফার করছেন, যেটা আউটব্রেকটা বলা যেতে পারে অপুষ্টিটা একটা এপিডেমিকের মতো হতে পারে যে সিচুয়েশন। কারণ আমাদের ম্যালনারিশ বাচ্চারাই কিন্তু আক্রান্ত হচ্ছে। আমি বলছি না যে এটা এপিডেমিক, বাট আমি বলছি যে আমাদের ম্যালনারিশ বেবি আছে, যার জন্যই আজকে কিন্তু এই আউটব্রেকটা বেশি হয়েছে। সেক্ষেত্রে সরকারের যে কর্তব্য বা কাজ, আমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের বর্তমান সরকার কিন্তু আপনার স্কুল হেলথে যে ফুড, এই খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু খুবই আপনার উদ্যোগ নিচ্ছে কিন্তু, এবং সেখানের ফুডের কোয়ালিটি বাড়ানোর জন্য পুষ্টিকর খাওয়া, ডিম, আপনার ফ্রুটস দেওয়ার ব্যাপারে কিন্তু ইতিমধ্যে উদ্যোগ নিচ্ছে কিন্তু। এটা খুবই এটা বাংলাদেশে কিন্তু আমরাও ছোটোবেলায় যখন স্কুলে টিফিন কি খেতাম আপনারও মনে আছে। কিন্তু এই যে চিন্তা ভাবনাটা আসা, যে সেন্ট্রাল একটা পজিশন থেকে রাষ্ট্রের চিন্তা করছে, যেমন আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটগুলো যেগুলো আছে, কানাডা, আমেরিকা বা ওসব দেশগুলিতে, সেখানে কিন্তু আপনার স্কুলে মিল দেওয়া হয় এবং বাচ্চাদেরকে স্কুলে কোয়ালিটি মিল দেওয়া হয়। এবং অনেক সময় আমার যারা আত্মীয় স্বজন বাইরে থাকে তারা কিন্তু স্কুলে ঘুমায়, ওদের জন্য ঘুমানোর পর্যন্ত আপনার সিস্টেম আছে, ব্যবস্থা আছে, এবং রাতের বেলা বা সন্ধ্যাবেলা মা বাবারা আপনার ইয়েতে নিয়ে যায়, বাসায় নিয়ে চলে যায়। ঠিক তেমনি আমার মনে হয় যে আমাদের সরকারও সেই বন্দোবস্তের দিকে যাচ্ছে এবং আশা করি যে এটার একটা মানে পজিটিভ আউটপুট পাওয়া যাবে। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমরা এখানে শেষ করছি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আমাদের শিশুরা যেন দুধে ভাতে বেড়ে উঠে এবং আমাদের শিশুদের এবং মায়েদের যেন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়, সেই ব্যবস্থা সরকার করবে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।